রাজধানীর বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। সিদ্দিক বাজারে এখনো স্বজনদের আর্তনাদ, আরও 2 জনের মরদেহ উদ্ধার, আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। সরকারের ব্যর্থতায় বারবার দুর্ঘটনা, দাবি ফখরুলের। কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের। জনস্বার্থ মামলায় রায় বাস্তবায়নে ধীরগতি, প্রশাসনের অনীহা, কালো টাকা আর রাজনৈতিক প্রভাবকে দুষছেন বিশ্লেষকরা। সশস্ত্র গ্রুপগুলোর আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, 2 দিনে 2 জনকে হত্যা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্বেগ। 6 মাস যুদ্ধের পর অবশেষে বাগমুতের নিয়ন্ত্রণ রাশিয়ার, 30,000 রুশ সেনা নিহতের দাবি পশ্চিমা কর্মকর্তাদের। টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ, ওয়ানডের ব্যর্থতা ভুলতে চায় স্বাগতিকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। বলছিলাম একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। সায়েন্স ল্যাব থেকে গুলিস্তানের সিদ্দিক বাজার, 2 দিনের ব্যবধানে 2টি বড় বিস্ফোরণে কেঁপে উঠে ঢাকা। এখনো চলছে উদ্ধার কাজ, দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। নগরবাসীর প্রশ্ন, তাহলে বসবাসের জন্য কতটা নিরাপদ রাজধানী? ঘটনার বিশ্লেষণ ও ভয়াবহতা বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, অসচেতনতা আর সেবা সংস্থাগুলোর দায়িত্বহীনতায় ঘটছে এমন দুর্ঘটনা, যেখানে আইনের যথাযথ প্রয়োগ না থাকা ও অপরিকল্পিত নগরায়নে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। রাজধানীর সায়েন্স ল্যাবের বিস্ফোরণের 2 দিনের মাথায় আবারও বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গুলিস্তানের সিদ্দিক বাজারের বহুতল এই বাণিজ্যিক ভবন। নিহত হয় 19 জন, হতাহতের সংখ্যা শতাধিক। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ, তখন এগুলোকে প্রাথমিক দৃষ্টিতে দুর্ঘটনা বলেই মত দেয় ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে আসলে কারণ কি, তবে প্রাথমিক তদন্ত বা প্রাথমিক লক্ষণাদিতে প্রমাণিত হচ্ছে তো এটা একটা দুর্ঘটনা। কেন এই বিস্ফোরণ আর কেনই বা এর ভয়াবহতা এতটা ব্যাপক? দুর্ঘটনার কারণ ও বিস্ফোরণের ভয়াবহতার নানান দিক তুলে ধরেন যন্ত্রকৌশল বিভাগের এই অধ্যাপক। প্রত্যেকেই বলেছেন তারা একটা শব্দ শুনেছেন এবং তারপর কিছু মনে নেই, তার মানে তারা খুব হাই সাউন্ডে একটা প্রেশারে তাদের শরীরে আঘাত করেছে। যেটা হতে পারে যে যখন বাতাসে অনেকটা ভাসমান অবস্থায় সূক্ষ্ম ধরনের ফুয়েলের কণা থাকতে পারে, যেটা হচ্ছে মিথেন গ্যাস হতে পারে, যেটা বাতাসে সবসময় মিশে যেতে পারে। লিকুইড যে আমাদের ফুয়েলগুলো থাকে, গ্যাসোলিন অথবা লিকুইড যে আমাদের এলপিজি ট্যাঙ্কে যে লিকুইড আছে, এটা কিন্তু বাতাসে আসলেই সাথে সাথে বাতাসে একটা মিশ্রণ তৈরি করতে পারে এবং এগুলো প্রচণ্ড দাহ্য। আরেকটা হতে পারে যে কিছু কিছু সলিড ফুয়েল আছে যেগুলো বড় অবস্থায়, যেমন কাঠ বড় অবস্থায় থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কাঠের কণা থাকে, যেমন আমাদের মিলে বা এরকম জায়গায় যেখানে কাঠের সূক্ষ্ম সূক্ষ্ম কণা তৈরি হয় এবং বাতাসে ভেসে বেড়াতে পারে, এইসব জায়গায় ছোট্ট একটু যদি স্ফুলিঙ্গ বা যে কোনো আমরা যেগুলো ইগনিশন সোর্স বলি, যেটা দিয়ে আগুন লাগতে পারে, এরকম সোর্স থাকলেই খুব দ্রুত রিয়াকশন হওয়া শুরু করে, কারণ এগুলো খুবই দাহ্য এবং বাতাসে যত মিশ্রিত অবস্থায় থাকবে এটা হচ্ছে আমাদের জন্য আইডিয়াল, আদর্শ। শুধু সচেতনতার অভাবই নয়, ভয়াবহ এমন দুর্ঘটনার জন্য সেবা সংস্থাগুলোর দায়িত্বহীনতাকেই দায়ী বলছেন ফায়ার সার্ভিসের সাবেক এ মহাপরিচালক। নাগরিক যখন এটা পয়সা দিচ্ছে, কিনছে, খালি গ্যাস তো কিনছে না, এটার সাথে সার্ভিসটা কিনছে এবং অপারেটিং কস্টটাও এখান থেকে তোলা হচ্ছে। অপারেটিং কস্ট বললেই কিন্তু এর ভিতরে মেনটেনেন্সটা চলে আসে। তাহলে মেনটেনেন্সটা কি আদৌ হচ্ছে কিনা এবং তাদের যে রুটিনটা দেখা যেতে পারে যে কিভাবে তারা কোন এলাকাতে কবে ওনারা পরীক্ষা করেছেন বা লাইনগুলো দেখেছেন। অপরিকল্পিত নগরায়ন ও সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। আমাদের এত ঘনবসতি একটা শহর, এটার মধ্যে ফায়ার হাইড্রেন্ট নাই, যেটা একবিংশ শতাব্দীতে এসে আধুনিক যখন আমরা চিন্তা ভাবনা করছি এবং ফায়ার হাইড্রেন্ট নাই, এটা অত্যন্ত আমার মনে হয় প্রাচীন ধ্যান ধারণার যুগে আমরা রয়ে গেছি। সেই হিসাবে আমি বলবো
ঝুঁকি তো আছেই, যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় 2022 সালে নিহত হয় প্রায় শতাধিক মানুষ, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 350 কোটি টাকা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। গুলিস্তানের সিদ্দিক বাজারের 7তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। ঘটনাস্থল থেকে আজ আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের স্বজনের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। দ্বিতীয় দিনের তল্লাশিতে কোনো বিস্ফোরকের অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট। কোনোভাবেই নিজেদের কাঁধে দায় নিতে চায় না রাজুক ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। তুমি দেখো না, আল্লাহ আল্লাহ। এ কান্না স্বজন হারানোর। সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডের 7তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ হন মেহেদী হাসান স্বপন। তার খোঁজে সকালেই ঘটনাস্থলে আসেন তার শ্বশুর আব্দুল মান্নান। এ সময় স্বপনের ভাই সোহাগ এলে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন মান্নান। আপনারা কাইন্ডলি এটা একটু আগে দেখেন, বাংলাদেশ সেনেটারি নিচতলা আন্ডারগ্রাউন্ডে আছে, 2 জন ছিল কর্মচারী আর ও ছিল 3 জন মোট। শুধু স্বপন নন, তার মতো নিখোঁজ ছিলেন শান্ত, সুমন, ইমতিয়াজ। তাদের পরিবারের স্বজনরাও অপেক্ষায়, বলেন উদ্ধার কাজ দ্রুত হওয়া দরকার। স্বজনদের সন্ধান পেতে চান বলেও জানান তারা। পরে উদ্ধার হয় শান্ত আর সুমনের মরদেহ। কালকে থেকে আটকে আছে, এখন উদ্ধার হচ্ছে না। ওনারা রাজুকের পারমিশন নেবে, রাজুক তাদের অর্ডার দিবে, তারপর এটা কি কোনো কথা? 7-এর একজন মারা গেছে, একজন লাশ পাইছি, আর একজনরে মানে পাইছি সে সুস্থ, মানে বলছিল যে ওর দোকানের ভিতরে দেখছে। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডের 7তলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান সিদ্দিক বাজারের বিধ্বস্ত ভবনটির পাশে কাজ করা এক শ্রমিক। ধুলা আর কাচের গুঁড়ি চারদিকে ছড়িয়ে পড়তে দেখতে পান তিনি। মানে নিঃশ্বাস নেব যে না, নিঃশ্বাসও নিতে পারতেছি না, শুধু বালু আর বালু। বালুগুলো যখন নামে গেছে তখন দেখতেছি যে আমাদের ভিতরে 4টা লোক খালি দাঁড়ানো, আর সব ইটার নিচে মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে। তবে এই ঘটনায় বিস্ফোরকের কোনো অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। হয়তো জানেন যে আমার সিটিটিসিতে আন্তর্জাতিক মানের বিস্ফোরক বিশেষজ্ঞ আছে, তো তাদেরকেও নিয়ে আসছি। এইখানেও আমরা টেস্ট করে এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের কোনো আলামত আমরা এখানে পাইনি। ভেতরে বোমা সদৃশ্যর কিছু আলামত পাওয়া যায়নি। প্রাকৃতিক গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এয়ার কন্ডিশনার থেকে এই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কম। এটাতে অন্য কোনো ধরনের কারণ জড়িত ছিল, যেমন এটা গ্যাস লাইনের লিকেজ থেকে হয়ে থাকতে পারে, অথবা অন্য কোনো বিস্ফোরকের বিস্ফোরণেও হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের মাত্রাটা অনেক বড় ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে দায় এড়ানো বক্তব্য দেন রাজুক ও তিতাসের কর্মকর্তারা। গ্যাসের দুর্ঘটনা ঘটলে গ্যাসের মিশ্রণ তাহলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি যে গ্যাসের যে আলামতটা এখন আপাতত আমরা পাচ্ছি না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা গতকাল থেকে এটা প্রদর্শনের কাজে আছি এবং আমরা দেখতেছি বিষয়গুলো যে কি করা যায়। ঠিক আছে, সকল সংস্থার সমন্বয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি জসিমউদ্দিন। দরকার যেখানে সিটি কর্পোরেশন। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। গুলিস্তানে বিস্ফোরণের শিকার ভবনের উদ্ধার কাজের খোঁজ রাখছেন সহকর্মী শাহাদাত নিশাত। যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিশাত, ফায়ার সার্ভিস কি নতুন কোনো তথ্য দিয়েছে আপনাকে? জি নান্সি, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিছুদিন আগেই সায়েন্স ল্যাবের একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেখানে 3 জন নিহত হয়েছে। ঠিক তার কিছুদিন পরপরই আসলে শোকের ছায়া আবারও নেমে এসেছে। গুলিস্তানের সিদ্দিক বাজারে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 17 জন পরে আজকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে 2 জনের মরদেহ উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত মেহেদী হাসান স্বপন নামে আরও একজন নিহত রয়েছে, তাকে উদ্ধারের কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। এবং সেই সাথে জানিয়ে রাখি, সেই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছে এবং একই সাথে র্যাবের যে সদস্যরা রয়েছেন তারাও কাজ করছে এবং বোম ডিসপোজিট ইউনিট তারাও কাজ করছে এবং র্যাবের একটি ইউনিট কাজ করছে, যারা অপারেশন, যারা এখানে প্রথম ফ্লোর এবং বেসমেন্টে
তারা আলামত তদন্ত শেষ করেছেন এবং সেই তদন্তে তারা বলেছেন কিছুটা তারা আলামত পেয়েছে, তবে সেটি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন কিছুক্ষণের জন্য তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। নিচে যে বেসমেন্ট রয়েছে সেখানে সিটি কর্পোরেশন পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে এবং সেটি শেষ হলে তারা আবার তাদের কার্যক্রম শুরু করবে। আমার সাথে রয়েছে র্যাবের অপারেশন পরিচালকের একজন সিনিয়র সদস্য রয়েছেন। আমি একটু ওনার সাথে একটু যদি জানতে চাই, আসলে আপনাদের কার্যক্রম এখন কি পরিস্থিতিতে রয়েছে? আসলে আপনারা জানেন যে একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। আমরা একই সঙ্গে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, তারপরে ঢাকা সিটি কর্পোরেশন সবাই একসঙ্গে আমরা কাজ করছি। আমাদের র্যাবের ডগ স্কোয়াড অলরেডি আজকে 2টা মৃতদেহ উদ্ধার করেছে। হয়তো ভিতরে আরো একটি মৃতদেহ আছে বলে আমরা ধারণা করছি, বাট জায়গাটা এত রিস্কি হয়ে গিয়েছে বলে আমরা এখন ভিতরে যাওয়ার মতো আসলে পরিস্থিতি নাই। আমাদের জায়গাটা রিস্ক এলিমেন্ট একটু কমাতে পারলে হয়তো আমরা আবার আমাদের কাজ শুরু করতে পারবো। আমাদের বম ডিসপোজাল টিম আছে এখানে। বম ডিসপোজাল টিম বিভিন্ন ধরনের আলামত কালেকশন করছে। আলামতগুলোর মাধ্যমে আমরা আসলে টেস্ট করার পরে ধরতে পারবো যে কি কারণে এক্স্যাক্টলি এই বিস্ফোরণটা হয়েছে। আমাদের পেট্রোল আছে, আর আমরা সবসময় আছি সাপোর্ট করার জন্য। র্যাব আমাদের সবসময় যে আমাদের যে বিভিন্ন ধরনের সাপোর্ট আমরা আমাদের চালু রাখবো। আশা করি এটা কমপ্লিটলি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাপোর্ট আমরা কমপ্লিটলি চালু রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম জিয়াউদ্দিনের সাথে, যিনি র্যাবের অপারেশন পরিচালকের দায়িত্বে রয়েছেন। সেই সাথে শুধু র্যাব নয়, র্যাবের সাথে আমরা দেখতে পাচ্ছি পুলিশেরও ইউনিট কাজ করছে। আর এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে রয়েছে এবং তাদের 2টি অ্যাম্বুলেন্স এখনো প্রস্তুত রয়েছে। তারা যে উদ্ধার অভিযান কার্যক্রম সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছে আজকে পুরো রাতে তারা যতক্ষণ না মেহেদী হাসান স্বপন নামে যে নিখোঁজ ব্যক্তিটি রয়েছে তার লাশ যতক্ষণ না পাবেন ততক্ষণ তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ভবনের পাশে যে বিল্ডিংটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই পাশে কিন্তু একটি আবাসিক ভবন রয়েছে। আবাসিক ভবনগুলোতে এখনো প্রথম যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পাশের যে ভবনগুলো রয়েছে সেখানে বিদ্যুৎহীন অবস্থা রয়েছে এবং কয়েকটি পরিবার সেখানে তারা অবস্থান করছে। ন্যান্সি, এখন পর্যন্ত গুলিস্তানের এখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। সিদ্দিক বাজারের ভবনটি বিস্ফোরণে দগ্ধ 10 জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের বেশিরভাগ রোগী এখন ঝুঁকিমুক্ত। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। একটু পরপর অ্যাম্বুলেন্স আসছে, কোনোটা থেকে লাশ নামানো হচ্ছে, কোনোটা থেকে আহত ব্যক্তিদের নামানো হচ্ছে ক্ষতবিক্ষত অবস্থায়। লাশ দেখেই স্বজনের খোঁজে আসা মানুষেরা কান্নায় চিৎকার করে উঠছেন। ভিতরে আমার অসুস্থ বেশি, মাথা ফাইটে গেছে আর কানের পর্দা ফাইটে গেছে, রক্ত অনেক গ্লাস ঢুকে গেছে, এখন আর কি গ্লাস বাইর করছে। পুরো শরীরটা বিষবাতা ঢুকে গেছে। বুধবার বিকেলে রাজধানীর সিদ্দিক বাজারে ভবন ধসের ঘটনায় সবশেষ হিসেব অনুযায়ী নিহত হয়েছে 17 জন। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তাদের অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, সেখানে 20 জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজন আইসিইউতে রয়েছেন। চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র এইগুলো আমরা পুরোটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো যতদূর পারি তাদেরকে দিতে। তার বাইরে সরকারি প্রশাসনের সহযোগিতা আছে। এদিকে ওই ঘটনায় দগ্ধ 10 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক। আইসিইউতে যারা আছে 2 জন লাইফ সাপোর্টে আছে, আর বাকিরা এসজিউতে। এরা সবারই 80%, 85%, 55 সবাই ক্রিটিক্যালি ইল, কেউই শঙ্কামুক্ত না। তো সুতরাং সবারই বার্ন রোগী কোনোদিনই যতক্ষণ না যাবে 48 ঘন্টা কিংবা ভালো হয়ে ততক্ষণ আমরা শঙ্কামুক্ত বলতে পারবো না। হাসপাতালে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। 50,000 টাকা করে তাদের স্বজনদের কাছে আমরা দিয়েছি লাশ দাফন বাবদ। এবং আরেকটা বিষয় আছে, যারা গুরুতর আহত তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে এবং যারা কম আহত তাদেরকে 15,000 টাকা করে যাচাই বাছাই অন্তে আমরা প্রদান করব। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন প্রিয়জন, সে অপেক্ষায় হাসপাতালে দিন গুনছেন স্বজনেরা। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।
সরকারের ব্যর্থতায় একের পর এক দুর্ঘটনা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দাবি, এইসব ঘটনার প্রকৃত কারণ বের করে জনগণের সামনে প্রকাশ করতে হবে। সাম্প্রতিক সময়ে একের পর এক বিস্ফোরণের পেছনে কোনো ব্যক্তি গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। গুলিস্তানের বিস্ফোরণস্থলে সকালে পরিদর্শনে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, দেশে একের পর এক দুর্ঘটনা বর্তমান সরকারের ব্যর্থতা। অতি দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। কেন করছে, কি বৃত্তান্ত, এটাকে তদন্ত করে একটা ভালো তদন্ত কমিটি করে উচ্চ পর্যায়ে দেশবাসীকে জানতে দিন। প্রথম ব্যর্থতা হলো সরকারের। সরকার এটা কেন দেখতে পারলো না? তারপরে সরকারের দায়িত্ব হলো কে করলো, কেন করলো দেখা। এদিকে রাজধানীর নয়াপল্টনে মহিলা দলের সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের দুর্নীতি আর ব্যর্থতার কারণে ঢাকা আজ বিস্ফোরণের নগরী। যাদের নজরদারি করার কথা তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত, যার ফলে এই ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই। 17টা মানুষ আহত হয়েছে এবং ঢাকা মহানগর সবচেয়ে বিপজ্জনক একটি নগরে পরিণত হয়েছে। দুপুরে গুলিস্তানে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কি কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে মূল কারণটা কেন এই এক্সপ্লোশনটা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবন বিস্ফোরণের মূল কারণটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। ভবন তৈরির আগে ফায়ার সার্ভিস থেকে প্রত্যেক ভবন মালিকদের সঠিক ক্লিয়ারেন্স নেওয়ার আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ইমারত করার আগে আমরা সবসময় বলে থাকি যে ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স কিংবা এই ইমারতের ক্লিয়ারেন্স না নিয়ে কেউ যেন এই ব্যবসা বাণিজ্য কিন্তু না করেন। এদিকে দুপুরে আওয়ামী লীগের যৌথ সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সময়ে বিস্ফোরণের ঘটনাগুলোর কারণ খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এইটাকে আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা, সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। গুলিস্তান, সীতাকুণ্ড ও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। এই নিয়ে কারো কোনো মাথা ব্যথার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের যৌথ সভায় তিনি এই মন্তব্য করেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে আওয়ামী লীগের যৌথ সভা। দলটির কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা। সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামাত নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এই রহস্যের ভেতরের বিষয়টি কি সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এইটাকে আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা, সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না জানিয়ে কাদের বলেন, নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ চলবে। আমরা কিন্তু শান্তি সমাবেশ করছি, তাদের পক্ষ থেকে অশান্তির আশঙ্কা, তারা অশান্তি সৃষ্টি করতে পারে। সেই জন্য ক্ষমতা আমরা আছি, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। 7ই মার্চ প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু দৈত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির শ্রদ্ধা নিবেদনের সাথে তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে সরকার পালাবার পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের দোহাই না দিয়ে জনগণের স্বার্থে সংবিধান সংশোধনের দাবিও জানিয়েছেন তিনি। বিএনপি নেতাদের দাবি, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি ও দেশের স্বাধীনতাকে ধ্বংস করতেই জিয়া পরিবারকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হচ্ছে। এতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন নেতারা। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ১৭তম কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদী আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্র, অর্থনীতি সবকিছুকে ধ্বংস করে খাদের কিনারায় নিয়ে গেছে সরকার। এ থেকে মুক্তি পেতে সরকার পতনের বিকল্প নেই। আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই। তারা মুক্তিযুদ্ধের কথা মুখে বলে, তারা কোনোদিন গণতন্ত্রকে বিশ্বাস করে না, এবং যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। আজকে সংকট হচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধার। আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হত্যাকারী। আজকে সংকট হচ্ছে অর্থনীতিকে মেরামত। এই আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। আবার একই অবস্থা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব বলেন বিএনপি নেতারা। সংবিধানে নাই মানে কি? সংবিধানে তো ছিল, আপনারা এটা বাতিল করে দিয়েছেন। কাজে আবার পুনর্বহাল করার দায়িত্ব আপনাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগের সাম্প্রদায়িকতার দায় বিএনপির ওপর চাপাতে চাইছে সরকার। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, আমাদেরকে জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, যেটা নাকি বিএনপিরা জড়িত আছে। তাই নয়, আমাদের প্রায় 150 মানুষকে তারা সেখানে গ্রেফতার করেছে। এখন পঞ্চগড় থেকে মানুষ সরে গেছে, বাইরে চলে যাচ্ছে। আজকে এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য একটাই, যে আবার সেই ষড়যন্ত্র করে বিএনপিকে আবার সেই সাম্প্রদায়িক ঘটনার জন্য দায়ী করে উদরপিণ্ডি পুদর ঘাড়ে চাপাতে চায়। দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানান মির্জা ফখরুল। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো, পার্লামেন্ট পছন্দ মতো সরকার গঠন করবে। বন্ধুগণ, মেনে না নিলে বারবার একই কথা বলছি, আবারও বলছি, পালাবারও পথ খুঁজে পাবেন না। এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। অন্যায়ভাবে আটক করা, গ্রেপ্তার করা থেকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কাতারে জাতিসংঘের এলডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিকাল 3:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান। উন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গেল শনিবার কাতারে পৌঁছান সরকার প্রধান। প্রশাসনের অনীহার কারণে গত 5 বছরে জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নের গতি কমেছে। বিচার প্রার্থীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও কালো টাকার ব্যবহার আদালতের রায় বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন, উচ্চ আদালতের হাত সবচেয়ে লম্বা, যে কোনো অপশক্তি এর কাছে নতি স্বীকারে বাধ্য। শামীমা আক্তারের রিপোর্ট। দেশের সর্বোচ্চ আদালতে মামলার সংখ্যা বেড়েই চলেছে। একই সঙ্গে মানুষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার রক্ষায় জনস্বার্থ মামলা জনপ্রিয় হয়ে উঠেছে। উচ্চ আদালতের আইনজীবীরা কখনো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে, কখনো স্বপ্রণোদিত হয়ে, আবার কখনো ব্যক্তি ও সংগঠনের পক্ষে হাইকোর্টে জনস্বার্থে রিট করছেন।
সুপ্রিম কোর্টের প্রশাসনের কাছে জনস্বার্থে মামলার আলাদা কোনো হিসেব নেই। তবে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করার খ্যাতি রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, HRPB, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সহ বেশ কিছু সংগঠনের। HRPBর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে জনস্বার্থের রিট মামলার আদালতের আদেশ বাস্তবায়নের হার কমেছে। যত দিন যাচ্ছে আদালতের রায় বাস্তবায়নে তত আমরা ডিলেতে পড়ছি এবং প্রতিবন্ধকতা হচ্ছে, অর্থাৎ বাস্তবায়নের হারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটার মূল উদ্দেশ্যটা হলো যে প্রশাসনে যারা আছে তাদের একটা অনীহা রায় বাস্তবায়নের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আদালতেরও অনেকটা দায় আছে যে রায় বাস্তবায়ন না হলে আদালত অনেক সময় তাদের কঠিন অবস্থানটা তারা প্রকাশ করেন না বা কঠিন অবস্থানে তারা থাকেন না। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের প্যানেল আইনজীবী আইনুন্নাহার জানান, গত 14 বছর আগে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শক সেল গঠনের বিষয়ে আদালতের আদেশ থাকলেও কার্যকর করা হয়নি এখনো। 2009 সালে সুপ্রিম হাইকোর্ট থেকে একটা আদেশ হয়েছিল যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারী নির্যাতন প্রতিরোধে সেল গঠন করা হবে। ইদানিং যে হারে নারী নির্যাতন বাড়ছে, সেটা কর্মক্ষেত্রেই হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, শিশুরা আত্মহত্যা করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, এই জিনিসগুলি এখন পর্যন্ত ওই সেলটা সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে সবগুলি কর্মক্ষেত্রে এখন পর্যন্ত মানা হয়নি। এ বিষয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী জানান, উচ্চ আদালতের হাত সবচেয়ে লম্বা। আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে আদালতকে। আমাদের সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি সংস্থা, প্রতিটি ব্যক্তি আদালতের আদেশ মানতে বাধ্য, এবং সেই আদেশ না মানলে আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের শাস্তি দিতে পারে, জেলে পাঠাতে পারে। আদালতকে কঠোর অবস্থানে যেতে হবে। কঠোর অবস্থানে গেলে কোনো ব্যক্তিরই সাহস হবে না, আস্পর্ধা হবে না আদালতের আদেশ অমান্য করার। সংশ্লিষ্টরা মনে করেন, ঢাকার চারপাশের নদীর অবৈধ দখল, পাহাড় কাটা, মহস্তানঘর সংরক্ষণ, শহীদ মিনারের যথাযথ রক্ষণাবেক্ষণ, সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় বন্ধ সহ শিল্প কলকারখানার পরিবেশ দূষণ, অবৈধ ইটভাটা ও কৃষি জমি দখলের বিষয়ে আদালতের দেয়া আদেশ বাস্তবায়ন হলে সুফল পাবে জনগণ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আবার উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবির। রীতিমতো সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে ক্যাম্পগুলো। নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পের ভেতর বাইরে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। সাধারণ রোহিঙ্গারা বলছেন, সন্ত্রাসীদের অস্ত্রের শব্দে আতঙ্কিত তারা। নির্ঘুম কাটে সারা রাত। প্রত্যাবাসনের পক্ষে থাকা সাধারণ ও নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে জানান তারা। কক্সবাজার থেকে মোহাম্মদ আফসার কবির আকাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া টেকনাফ পৃথিবীর বৃহত্তম শরণার্থী শিবির। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের রেশারেশিতে উত্তপ্ত হয়ে উঠেছে এই ক্যাম্প। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলো জড়িয়ে পড়ছে খুনাখুনিতে। গত 2 দিনে সন্ত্রাসী গ্রুপের হাতে মারা গেছে রোহিঙ্গা নেতা নূর কলিম সহ 2 জন। গত 4 মাসে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে খুন হয়েছেন 35 জন। এসব ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মাঝিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যখন একখান দুর্ঘটনা গুলাগুলি ঘটিয়রে একজনের গোটাই একজনে বাধা দিয়ার এরকম করে আর ক্যাম্পের মাঝে বিশ্ব শান্তি আছে। ফাতালা হোটেলি এন্ডিলা কিডন্যাপ করা আর মেলা হইন্দার ওরে নির্যাতন এন্ডিলা ফল ঘর দিয়ে আনারা বিলকুল ওর নারাজ। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের হাতে যে টাকা যাচ্ছে, এটি বন্ধ করতে না পারলে এই খুনোখুনি বন্ধ হবে না। এনজিওতে হাজার হাজার রোহিঙ্গা চাকরি করতেছে, এইটাই হচ্ছে রোহিঙ্গার হাতে টাকা যাওয়ার কারণেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্প অস্থিরতার একমাত্র লক্ষণ। রোহিঙ্গাদের এই যে স্মার্টফোন এবং রোহিঙ্গাদের সারা বাংলাদেশের অবাধ বিচরণ, এটা বন্ধ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যাদের যাদের জীবনের হুমকি রয়েছে, আমরা তাদের জন্য নিরাপত্তা জোরদার করেছি এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটাতে পারে, কোনো হত্যাকাণ্ডই যেন না হয়, এই জন্য আমাদের সার্বিক পুলিশিং কার্যক্রম এবং ইন্টেনসিভ পেট্রোলিং বাড়ানো হয়েছে। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া এই সংকটের সমাধান নেই বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী
অত্যন্ত উদার চিত্তে বর্ডার খুলে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। কিন্তু আজকে 5.5 বছর হয়ে গেছে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারেনি। তাদের মধ্যে হতাশা কাজ করার কারণে হয়তো এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গঠিত সরকারি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এসব সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।